হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি এবং ছদ্মনাম। যে টপিকটা এসএলএসটি বা এমএসসি নয়, বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই টপিকটা থেকে উপাধি এবং ছদ্মনাম থেকে প্রশ্ন আসে। তাই আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ। আমাদের এর আগে পঞ্চম সংস্করণ পর্যন্ত যে বইগুলো আছে সেখানে এই টপিকটা থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা ছিল, কিন্তু এই যে ষষ্ঠ সংস্করণ যেটা আমাদের প্রকাশিত হতে চলেছে, যেটা প্রকাশিত হবে 15ই মে, প্রি বুকিং চলছে আর মাত্র 85 কপি অ্যাভেলেবল আছে। 500 কপির মধ্যে 415 কপি প্রি বুকিং হয়ে গেছে, 85 কপি আছে। সেইখানে কিন্তু টপিকটা যুক্ত করা হয়েছে। এটা কিন্তু ষষ্ঠ সংস্করণের বই, যেটা আমাদের কাছে আগে চলে এসছে পিডিএফটা। তো তথ্যগুলো আপনারা 15ই মে এই বইতে পেয়ে যাবেন, ষষ্ঠ সংস্করণের বইতে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমাদের বইয়ে পুরো ডিটেলস দেওয়া আছে, তো সেগুলো আলোচনা করছি না। জন্মসাল মৃত্যুসাল সবাই জানো, হ্যাঁ। শুধু একটা ইম্পর্টেন্ট পারিবারিক পরিচয়, যে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক উপাধি ছিল কুশারি। এটাও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, তাছাড়া এসএলএসটি এমএসসি পরীক্ষা তো আসে, সেগুলোর আলোচনা করছি না। শুধু আরেকটা জিনিস আলোচনা করে দিচ্ছি, যে তার স্ত্রীর নাম ছিল কি। বিয়ের পর ঠাকুর পরিবারের লোক নাম রাখেন মৃণালী দেবী। বিয়ের পূর্বে মৃণালী দেবীর ডাকনাম ছিল হচ্ছে ভবতারিণী, ঠিক আছে না, আসল নাম হচ্ছে ভবতারিণী। বিয়ের পর ঠাকুর বাড়ির লোকজন নাম রাখেন মৃণালী দেবী। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে। এইবার আসছি আসল জায়গায়, ঠিক আছে। প্রাপ্ত বিভিন্ন উপাধি। আমাদের বইয়ের আগে 3টা ছিল, কিন্তু আমরা এখানে প্রায় 12টা দিয়েছি। ওকে, তার রত্নচ্যুত লাইন বা পংক্তি, সাহিত্য ও তার আত্মপ্রকাশ, রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত রচনা যেটা বেনামে, রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত স্বাক্ষরযুক্ত স্বনামে রচনা, ওকে, ছদ্মনাম কী কী লিখেছে, এগুলো কিন্তু দিয়েছি। তো এইগুলো আমাদের বইতে পঞ্চম সংস্করণ পর্যন্ত খুব কম তথ্য ছিল, কিন্তু ষষ্ঠ সংস্করণে অনেকে রিকোয়েস্টে কিন্তু তথ্যগুলো দিয়েছি। তাই যারা ষষ্ঠ সংস্করণটা কিনতে পারোনি, যাদের কাছে পুরনো বই আছে, তারা এইগুলো লিখে নেবে যেগুলো নেই। আর যারা বইটা বুকিং করতে চাও, আর মাত্র 85 কপি অ্যাভেলেবল 500 কপির মধ্যে, বাকি 415 কপি বুকিং হয়ে গেছে, তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করো। ওকে, কুরিয়ার সময় দাম পড়বে 600 টাকা। আর তাছাড়া কলেজ থেকে নিতে চাইলে সেটাও প্রি বুকিং করে রাখতে হবে। 14 থেকে 15 মে পাওয়া যাবে হাতে হাতে। সেটা হচ্ছে 660 টাকা প্রিন্টিং রেট, 20% ডিসকাউন্ট, মানে 528 টাকা। কলেজ থেকে নিতে চাইলে 528 টাকাতে প্রি বুকিং করতে হবে। পুরো নিতে চাইলে 528 + 72, মোট 600 টাকাতে প্রি বুকিং করতে হবে। আচ্ছা, এইবার দেখুন আমি আলোচনা করছি। ওকে, দেখুন রবীন্দ্র ঠাকুরকে বিশ্বকবি অভিধায় কে ভূষিত করেন? যে কোনো পরীক্ষায় কিন্তু আসে। উত্তর হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ঠিক আছে, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের পূর্ব নাম ছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তাহলে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তার পূর্ব নাম ছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরকে, মানে রবীন্দ্র ঠাকুরকে বিশ্বকবি অভিধায় ভূষিত করেন। তারপর দেখুন রবীন্দ্র ঠাকুরকে কবিগুরু অভিধায় কে ভূষিত করেন? রবীন্দ্র ঠাকুরকে কবিগুরু অভিধায় ভূষিত করেন ক্ষিতিমোহন সেন। ওকে, তারপর দেখুন রবীন্দ্র ঠাকুরকে গুরুদেব অভিধায় কে ভূষিত করেন? উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। গান্ধীজি হচ্ছে রবীন্দ্র ঠাকুরকে গুরুদেব অভিধায় ভূষিত করেন। এই 3টা আমাদের বইয়ে ছিল, বাকি 9টা কিন্তু অ্যাড হয়েছে নতুন সংস্করণে। তারপর দেখুন 4 নম্বর, রবীন্দ্র ঠাকুরকে নাইট বা স্যার 1955 খ্রিস্টাব্দে উপাধি প্রদান করেন কে? ব্রিটিশ সরকার। 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল, মানে 1325 বঙ্গাব্দ, পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্র ঠাকুর এই নাইট বা স্যার উপাধি ত্যাগ করেন। ওকে, এবার দেখুন 5 নম্বর, রবীন্দ্র ঠাকুরকে ভারতের মহাকবি অভিধায় কে ভূষিত করেন? উত্তর হচ্ছে চীনা কবি চি.সি. লিজন। তারপর দেখুন 6 নম্বর, রবীন্দ্র ঠাকুরকে চু চেন তান 1924 খ্রিস্টাব্দের নাম কে দেন? 1924 খ্রিস্টাব্দে কবিগুরুর 63তম জন্মদিন উপলক্ষে চীনের বেইজিং বুদ্ধিজীবী সংস্থা ক্রিসেন্ট মুন সোসাইটি তাকে এই চু চেন তান নামটি দেন। এটি রবীন্দ্র ঠাকুরের চৈনিক নাম। এর বাংলা অর্থ হলো ভারতের মেঘমন্ডিত প্রভাত বা সংক্ষেপে বজ্রপ্রভাত। ওকে, তারপর দেখুন 7 নম্বর,
রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি সার্বভৌম 1931 খ্রিস্টাব্দে উপাধি কে দেন? উত্তর হচ্ছে নিজের শহর অর্থাৎ কলকাতার সংস্কৃত কলেজ। নিজের শহর মানে কলকাতার সংস্কৃত কলেজ। তারপর দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরকে পরম গুরু 1939 খ্রিস্টাব্দে, আবার মতান্তর আছে 1940 খ্রিস্টাব্দ, মানে সমালোচকদের মধ্যে দুটো মতামত আছে আর কি, মতান্তর আছে। তো 1939 হোক বা 40 হোক, পরম গুরু উপাধি কে দেন রবি ঠাকুরকে? উত্তর হচ্ছে পুরীর রাজা। ওকে, পুরীর রাজার নাম পাওয়া যায় না, পুরীর রাজা। তাহলে দেখুন 9 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরকে তার মৃত্যুর কিছুদিন আগে মানে 1941 খ্রিস্টাব্দে ভারত ভাস্কর উপাধি কে প্রদান করেন? উত্তর হচ্ছে সর্বশেষ ত্রিপুরা রাজ বীর বিক্রম কিশোর মাণিক্য। মানে ভারত ভাস্কর উপাধি প্রদান করেন সর্বশেষ ত্রিপুরা রাজ বীর বিক্রম কিশোর মাণিক্য। তারপর দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবনশিল্পী উপাধি কে দেন? উত্তর হচ্ছে কবি সাহিত্যিক ও সমালোচক অনন্যদা শঙ্কর রায়। অনন্যদা শঙ্কর রায় রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবনশিল্পী উপাধি দেন। এছাড়া বিভিন্ন সমালোচকের দ্বারা স্বীকৃত তার দুটি উপাধি হলো বাংলা ছোট গল্পের জনক। কেন? কারণ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প ভিখারিনী তিনি রচনা করেন। ওকে, তারপর দেখুন যেটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। 12 নম্বর, বাংলার শেলি। ওকে, তাকে হচ্ছে পাশ্চাত্য সাহিত্যের পিবি শেলি মানে পার্সিয়ান বি শেলির সঙ্গে তুলনা করায়। হ্যাঁ, তার গল্পে কিছু মিল আছে পার্সিয়ান বি শেলির সঙ্গে, তো সেই জন্য তাকে হচ্ছে বাংলার শেলি বলা হয়। না, তার সাহিত্যের সঙ্গে কিছু মিল আছে পার্সিয়ান বি শেলির। ওকে, আচ্ছা, তারপর দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম লাইন বা পংক্তি, সেটা দেখুন যে মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তারা সুখে জলে ক্রীড়া করে। এটা হচ্ছে তার প্রথম লাইন বা পংক্তি। রবি ঠাকুর দুষ্টুমি করেছেন, তাকে একটু সামাল দেবার জন্য তার মাস্টার মশাই বোর্ডে একটি কবিতা লিখে দিলেন। সেটা কি? রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দাল তার ভয় নেই। বললেন লেখো তো তুমি এরপর দুটি লাইন। কি আশ্চর্য! শিশু রবি ঠিক তখনই লিখে ফেললেন, মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তারা সুখে জলে ক্রীড়া করে। রবি ঠাকুর মাত্র 8 বছর বয়স থেকে প্রথম কবিতা লেখা শুরু করেন। এটা কিন্তু সাহিত্যগত আত্মপ্রকাশ নয়, তার প্রথম পংক্তি। এবার দেখো সাহিত্যগত আত্মপ্রকাশ, যেটা কিন্তু আমাদের বইতে অ্যাড হয়েছে। দেখুন রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত রচনা, যেটা হচ্ছে বেনামে। অভিলাষ নামের একটি দীর্ঘ কবিতা, তার প্রথম মুদ্রিত রচনা, যেটা বেনামে লিখেছেন। এই কবিতাটি প্রথমে 1874 খ্রিস্টাব্দে নভেম্বর ডিসেম্বর মাসে মানে 1281 বঙ্গাব্দে কবির বেনামে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। শ্রীযুক্ত সজনীকান্ত দাস এই কবিতাটি 1796 শতাব্দের অগ্রহায়ণ সংখ্যা মানে নভেম্বর ডিসেম্বর 1874 খ্রিস্টাব্দ বা 1281 বঙ্গাব্দ তত্ত্ববোধিনী পত্রিকা থেকে উদ্ধার করে 1346 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যা মানে 1940 খ্রিস্টাব্দে শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশ করেন। কবিতাটিতে কবির নাম দেওয়া নেই, শুধু একটি দ্বাদশ বর্ষীয় বালক রচিত বলা হয়েছে। তার প্রথম কবিতা কি নামে রচিত হয়েছে? দ্বাদশ বর্ষীয় বালকে রচিত বলা হয়েছে। রবীন্দ্রনাথের কাছে কবিতাটি উপস্থাপিত করলে তিনি এটি নিঃসংশয়ে তার নিজের রচনা বলে স্বীকার করেছিলেন। এই কবিতাটির মধ্য দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যগতে আত্মপ্রকাশ করেন। তাহলে অভিলাষ কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্যগতে আত্মপ্রকাশ করেন। কবিতাটির প্রথম মুদ্রণকালে কবির বয়স ছিল 13 বছর 7 মাস। এটি তার আরও 1 বছর পূর্বের বা আগের রচনা। কবিতাটির স্তবক সংখ্যা 39টি এবং পংক্তি সংখ্যা 39 × 4 156টি, মানের প্রতি স্তবকে 4টি করে পংক্তি আছে। সাহিত্যগত আত্মপ্রকাশ অভিলাষ নামের দীর্ঘ কবিতা, এটা বেনামে। যদি বলে তার প্রথম মুদ্রিত বা স্বাক্ষরযুক্ত স্বনামে রচিত কবিতা কি, মানে প্রথম মুদ্রিত স্বাক্ষরযুক্ত বা স্বনামে রচনা, সেটা হচ্ছে হিন্দু মেলায় উপহার। হিন্দু মেলার উপহার কিন্তু নয়, অনেকে বলছে যে হিন্দু মেলার উপহার। যারা প্রচ্ছদপট দেখবেন তারা কিন্তু জানেন যেটা হচ্ছে হিন্দু মেলায় উপহার। হ্যাঁ, মানে প্রচ্ছদপট মানে কি, কবিতার যে অরিজিনাল বইটা, সেই বইটা দেখবেন যে হিন্দু মেলায় উপহার লেখা আছে, হিন্দু মেলার হবে না, ঠিক আছে? এটা সব বইতেই ভুল লেখা থাকে। আগেই বলেছি অভিলাষ কবিতাটিতে কবির নাম দেওয়া ছিল না, কিন্তু যে কবিতাটিতে সর্বপ্রথম কবির নাম সংযুক্ত হয় বা স্বনামে সাময়িক পত্রে প্রকাশিত হয় সেটি ছিল হিন্দু মেলায় উপহার। এই কবিতাটি প্রথমে 1875 খ্রিস্টাব্দে পার্সি বাগানে অনুষ্ঠিত বার্ষিক হিন্দু মেলায় পঠিত হয় এবং 1875 খ্রিস্টাব্দে 25 ফেব্রুয়ারি মানে 14 ফাল্গুন 1281 বঙ্গাব্দ অমৃত বাজার পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি
বার্ষিক হিন্দু মেলা উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। এই কবিতাটি শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অমৃতবাজার পত্রিকার পুরাতন ফাইল থেকে উদ্ধার করে 1338 বঙ্গাব্দের মাঘ সংখ্যা মানে 1932 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় পুনর্মুদ্রিত করেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, তার সাল কত? 25 জুলাই 1912 খ্রিস্টাব্দ বা 1319 বঙ্গাব্দ। এই জীবন স্মৃতি নামক আত্মজীবনীমূলক প্রবন্ধগ্রন্থে এর কোনো উল্লেখ নেই। কবির বয়স এই সময় 15 বছর নয়, মাত্র 13 বছর 9 মাস ছিল। কবিতাটির স্তবক সংখ্যা 22টি এবং পংক্তি সংখ্যা হচ্ছে 22 × 4 = 88, মানে এর প্রতিটি স্তবকে 4টি করে পংক্তি আছে। এই হিন্দু মেলায় কবিতার রচনা নিয়ে সর্বপ্রথম সাধারণের সমক্ষে উপস্থিত হন। তাহলে কোন কবিতার মাধ্যমে তিনি সর্বপ্রথম সাধারণের সমক্ষে উপস্থিত হন? হিন্দু মেলায় উপহার। ওকে, মনে রাখবেন, হিন্দু মেলার নয়, হিন্দু মেলায় উপহার কবিতার মধ্য দিয়ে। এটি তার স্বনামে প্রথম বা স্বাক্ষরযুক্ত প্রথম কবিতা। তারপর দেখুন, এই হিন্দু মেলায় উপহার কবিতাটি প্রথমে কি নামে কোন পত্রিকায় প্রকাশিত, কত সালে? প্রথমে হচ্ছে হোক ভারতের জয় নামে 1875 খ্রিস্টাব্দে বান্ধব পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু এই কবিতাটি বান্ধব পত্রিকায় প্রকাশের সময় সেখানে কবির কোনো নাম উল্লেখ ছিল না। ঠিক আছে, তাহলে বান্ধব পত্রিকায় যখন প্রকাশ হয় তখন কিন্তু কবির নাম ছিল না। আর সবচেয়ে বড় কথা, তাহলে হিন্দু মেলায় উপহার কবিতাটির পূর্ব নাম কী ছিল? হোক ভারতের জয়। ওই 1875 খ্রিস্টাব্দে যে প্রকাশিত হয়েছিল, তবে সেটা কিন্তু এই অমৃতবাজার পত্রিকায় নয়, এটা কিন্তু মনে রাখবে বান্ধব পত্রিকায় প্রকাশিত হয়েছিল। একদম ছদ্মনাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ঠিক আছে, এটা আমাদের বইতে ছিল, কিন্তু একটা তথ্য অ্যাড হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য রচনার ক্ষেত্রে মূলত 9টি ছদ্মনাম ব্যবহার করতেন। কটি? তো যে 9টি, সেগুলি হলো কী কী? দেখুন, 1 নম্বর হচ্ছে ভানুসিংহ ঠাকুর বা সংক্ষেপে ভানুসিংহ বলে। 2 নম্বর দেখুন অপকর চন্দ্র ভাস্কর। ওকে। 3 নম্বর দেখুন আন্নাকালী পাগড়াসি। 4 নম্বর দেখুন দিকশূন্য ভট্টাচার্য। 5 নম্বর দেখুন নবীন কিশোর শর্মন। শর্মনটা দেখুন দু জায়গায় দুরকম ব্যবহার করে। ঠিক আছে, এটাকে দেখে নেবেন। তো 6 নম্বর দেখুন ষষ্ঠীচরণ দেব শর্মা, বা অনেকে হচ্ছে ষষ্ঠীচরণ দেব শর্মন বলে। 7 নম্বর হচ্ছে বাণী বিনোদ বিদ্যা বিনোদ, অনেক জায়গায় শ্রী যেহেতু থাকে, তো শ্রী বাণী বিনোদ বিদ্যা বিনোদ। 8 নম্বর দেখুন শ্রীমতী কনিষ্ঠা। 9 নম্বর হচ্ছে শ্রীমতী মধ্যমা। ঠিক আছে, এগুলো তার মোটামুটি ছদ্মনাম। কিন্তু সাহিত্য সমালোচকদের মতে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য রচনার ক্ষেত্রে আরও 6টি ছদ্মনাম ব্যবহার করতেন। তো 6টি বা 5টি, কারণ এখানে ভানুসিংহটা রিপিট হয়ে গেছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মোট 15টি ছদ্মনাম ব্যবহার করতেন। তো পরীক্ষায় আসলে তোমরা 9টাই লিখবে। ঠিক আছে, এগুলো আমরা পেয়েছি পরীক্ষায়, তোমরা কিন্তু 9টি ছদ্মনামই ব্যবহার করবে। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি 6টি 5টি হতে পারে, আরও নাম পাওয়া যেতে পারে, এখানে 15টি 14টি হতে পারে, কারণ এই ভানুসিংহটা হচ্ছে কমন চলে এসছে। ঠিক আছে, এটা কমন চলে এসছে। আর এখানে যদি আমরা 5টি দিই, তাহলে কিন্তু আমরা এখানে 14টি দেবো। ঠিক আছে, এবার একটা কথা যে 14-15টি নয়, আরও নাম পাওয়া যেতে পারে। মেন হচ্ছে 9টা ছদ্মনাম, কিন্তু যতদিন গবেষণা চলছে সেটা আরও ছদ্মনাম এখানে যুক্ত হচ্ছে। ঠিক আছে, 14টি হোক 15টি হোক সেটা বড় কথা নয়, আরও কিন্তু ছদ্মনাম হতে পারে। কিন্তু আপনারা পরীক্ষায় লিখবেন যে রবি ঠাকুর মূলত হচ্ছে 9টি ছদ্মনাম। ওকে, সেগুলো উপরে লেখা আছে। এবার দেখো যে আরও মোটামুটি যে 5-6টা ছদ্মনাম পাওয়া গেছিলো, সেগুলো দেখুন যে শ্রী রবীন্দ্র শর্মা। ওকে, 10 নম্বর হচ্ছে শ্রী রবীন্দ্র শর্মা। 11 নম্বর হচ্ছে শ্রী র। 2 নম্বর হচ্ছে শুধু র। 13 নম্বর হচ্ছে বর্ষণ্যদ শ্রী। 14 নম্বর হচ্ছে ভ। আর 15 নম্বর তো ভানুসিংহ আগেই ছিল, তাই 15 নম্বর ধরা হবে না, 14টা। ঠিক আছে, আরও নাম আছে তার, এখন যতদিন গবেষণা হচ্ছে আরও নাম খুঁজে পাওয়া যাচ্ছে। মূলত 9টি ছদ্মনাম। তথ্য দেখুন, এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বেশি ছদ্মনাম ব্যবহার করতেন ভানুসিংহ ঠাকুর বা ভানুসিংহ। এই ভানুসিংহ ঠাকুর ছদ্মনামেই রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী বা সংক্ষেপণকে ভানুসিংহের পদাবলী বলে কাব্যগ্রন্থটি রচনা করেন, যার সাল হচ্ছে 1884 খ্রিস্টাব্দ বা 1291 বঙ্গাব্দ। এটি তার ব্রজবুলি ভাষায় লেখা প্রথম কাব্যগ্রন্থ। স্টাফদের রাখো, পরীক্ষা আছে যে বর্তমানে ব্রজবুলি ভাষায় কে উপন্যাস লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, তার মৃণালিনী উপন্যাসে কিন্তু তিনি ব্রজবুলি ভাষায় গান রচনা করেছিলেন। আর বর্তমানে ব্রজবুলি ভাষায় কে কাব্য রচনা করেন? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যের নাম হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, অনেকের সঙ্গে ভানুসিংহের পদাবলী বলে। তো সাল হচ্ছে 1884 খ্রিস্টাব্দ বা 1291 বঙ্গাব্দ। ওকে, আচ্ছা এইবার তথ্যটা সেটা কিন্তু এটা অ্যাড হয়েছে, এটা আগের বইতে আমার ছিল না, আগের সংস্করণে। এবার লিখে নেবেন সবাই। এছাড়া শ্রী দিকশূন্য ভট্টাচার্য বা দিকশূন্য ভট্টাচার্য ছদ্মনামে রবীন্দ্রনাথ ঠাকুর তার সন্ধ্যা সঙ্গীত, তার সাল হচ্ছে 5 জুলাই 1882 খ্রিস্টাব্দ বা 22 আষাঢ় 1289 বঙ্গাব্দ কাব্যগ্রন্থের দুদিন কবিতাটি রচনা করেন। দিকশূন্য ভট্টাচার্য ছদ্মনামে তিনি সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থের দুদিন কবিতাটি রচনা করেন। ওকে, এবার দেখুন সাহিত্যকর্ম, এগুলো আগের বইতে ছিল, লেখার দরকার নেই। মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 56টি, উপন্যাস হচ্ছে 13টি, ছোট গল্প হচ্ছে 119টি। মানে প্রমথনাথ ঋষির মতে গল্প হচ্ছে 3টি খণ্ডে 84টি, সে গ্রন্থে 14টি, গল্পসভা গ্রন্থে 16টি, 300 গ্রন্থে 3টি, মুকুট গল্পগ্রন্থে 1টি, ভিতারিণী গল্পগ্রন্থের 1টি গল্প আছে। ওকে, মানে মোট হচ্ছে 119টি, সেটা হচ্ছে প্রমথনাথ ঋষির মতে। প্রবন্ধ গ্রন্থের সংখ্যা 36টি। এবার পত্রাবলী সেটা অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ অনেক সময় পত্রাবলীকে এক করে দেয়। আর নাটক হচ্ছে এটা সম্পূর্ণ তথ্য পাওয়া যায় না, বেশিরভাগ সমালোচক বলে 78 থেকে 80টি, আবার অন্যান্য সমালোচকরা বলে 60টি। ঠিক আছে, এটা ডাউট আছে, কেউ 78 80টি বলে, কেউ আবার বলে যে মানে বড়ো ছোটোদের মিলিয়ে আর কি, শুধুমাত্র বড়দের নয়, বড় ছোটোদের মিলিয়ে। আবার কেউ কেউ বলে হচ্ছে 60টি, তাহলে হচ্ছে নাটকের সংখ্যা। ঠিক আছে, তাহলে কাব্যনাট্য হচ্ছে 19টি, আত্মজীবনী গ্রন্থ 3টি, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আত্মজীবনী গ্রন্থের সংখ্যা পড়া 3টি, জীবনস্মৃতি, ছেলেবেলা আর হচ্ছে আত্মপরিচয়। জীবনস্মৃতি, ছেলেবেলার আত্মপরিচয়। ভ্রমণকারীর সংখ্যা দেখো 9টি, গীতি বই 4টি, চিঠিপত্র বই 13টি, গান রচনা কটি করেছেন প্রায় 2232টি। ঠিক আছে, গানের সংখ্যা হচ্ছে প্রায় 2232টি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর 36 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশ পায়। এছাড়া 19 খণ্ডে রয়েছে রবীন্দ্র চিঠিপত্র। ওকে, 1928 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত কবির আঁকা চিত্রকর্মের সংখ্যা হচ্ছে 2500-এরও বেশি। এর মধ্যে 1574টি চিত্রকর্ম বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে সংরক্ষিত আছে। ওকে, কবির প্রথম চিত্র প্রদর্শনী দক্ষিণ ফ্রান্সের শিল্পীদের উদ্যোগে 1926 খ্রিস্টাব্দে প্যারিসের পিগাল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তথ্যগুলো যাতে নেই হাতে তুলে নেবেন। আর যারা বই নিতে চান অবশ্যই আমার 8768302330 নাম্বার যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক তথ্য আছে, দিলাম না, কারণ বেশি তথ্য দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, অনেকে ফলো করেন না। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ওকে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।